কেন ধরছে না? সারিকা প্লিজ ফোনটা ধরো। ডক্টর সালুকে কি ফোনটা করি। লাইটটার কি হলো? তুমি তুমি এখানে কি করছো? না না, আমার মেয়েও না, আমি কাউকে তোমার ব্যাপারে বলবো না। 4 ঘন্টা হয়ে গেছে কিন্তু সারিকার এখনো কোনো খোঁজ নেই। স্যার, সারিকার মোবাইল আশেপাশে কোথাও দেখাচ্ছে। ডক্টর সারিকার গাড়ি। সারিকা, সারিকা, রক্ত। সারিকা, নিশ্চয়ই কিছু হয়েছে, এখানে রক্ত লেগে আছে। ডক্টর জগন্নাথ, ডক্টর জগন্নাথ, আরে একটু আগেও ফোন করেছিলাম, এখনো অন্ধকার, গেল কোথায় ও? দেখো তো, লাইট জ্বালাও। স্যার, সব সুইচ তো অন করা আছে, মনে হচ্ছে মেন সুইচটা অফ আছে। মেন সুইচ অফ আছে? আশ্চর্য ব্যাপার। ডক্টর জগন্নাথ, স্যার, উনি তো মারা গেছেন। স্যার, এমনটা হয়নি তো যে ওরা জানতে পেরে গেছে যে ডক্টর জগন্নাথ আমাদেরকে হেল্প করবেন, তো তাই? কিছু বুঝতে পারছি না স্যার। প্রথমে সারিকার নিরুদ্দেশ হয়ে যাওয়া, আর এখন জগন্নাথ বাবুর খুন। সেটাই তো। সারিকা, সারিকা ম্যাডাম, ডক্টর সারিকা, 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 ও এই যে সারিকার ইয়াররিং। ইয়াররিং এখানে? এখানেই আছে। ফোন করো, ফোন করো। স্যার, বেঁচে যাচ্ছে। স্যার, ওইদিকে। হ্যাঁ স্যার। স্যার, স্যার, ফোনের আওয়াজটা খুব আস্তে আসছে। ফোন তো মাটির নিচে রয়েছে দেখছি। এর নিচে ফোন নয়, ডক্টর সারিকাও আছে। তাড়াতাড়ি খড়ো।
সারিকা, সারিকা, তাড়াতাড়ি খোলো। সারিকা, মাই গড। সারিকা, সারিকা, ওঠো। সারিকা, তুমি ঠিক আছো? হ্যাঁ, এসব কি করে হলো? হ্যাঁ, কে করেছে এগুলো? ওরা কারা ছিল? রিপোর্ট ছিল, ল্যাবে যাচ্ছিলাম, তারপর একটা লোক এলো, জোর করে আমায় ক্লোরোফর্ম শোকালো। আমি নিজেকে ছাড়াবার চেষ্টা করলাম তো, আর আমাকে কেউ খুব জোরে মাথায় আঘাত করলো। তো এসব ওরা ওই কেসের রিপোর্টের জন্য করেছে। এই কেসটা আমরা 3 দিন ধরেও সলভ করতে পারছি না। সমুদ্রে বয়ে যাওয়া ওই গাছের ডাল আর তার সঙ্গে ওই মানুষের খুলি। মনে হচ্ছে জালে বড় মাছ পড়েছে রে। আরে টান টান টান, ধরি টান। আরে এটা তো কোনো কাঠের টুকরা মনে হচ্ছে রে। আরে টান রে, আরে বাইর কর, না তো জালটা কেটে যাবে যে। সাবধানে টান, জালটা ছিঁড়ে যাবে। এইটা কি? এই যে দেখি মানুষের খুলি। সমুদ্রের মধ্যে ডুবে থাকে এই কাঠটা সাধারণ কাঠের থেকে একটু আলাদা, কারণ এই কাঠটা সমুদ্রের তলায় 1000 মাইল পথ অতিক্রম করেছে। প্রায় সব সমুদ্রের জলই অতিক্রম করেছে। তাহলে শাহরুখে এই কাঠটা থেকে আমরা জানতে পারবো যে এটা কি ভাবে জলে ভেসে এটা এসেছে আর সেই জলের গভীরতা কতটা। হ্যাঁ বস, এই জন্য আমি প্রসিদ্ধ সমুদ্র বিশেষজ্ঞ মেরিন এক্সপার্ট ডক্টর জগন্নাথকে এখানে ডেকেছি। ওই খুলিটা আর কাঠটাকে পরীক্ষা করে আমাদের জানাবে যে এই খুলিটা আর কাঠটার উপর সমুদ্রের জলের কি ধরনের আর কতটা প্রভাব পড়েছে। স্যার, এখানে মাথার পিছন দিকে গুলি করা হয়েছে এই লোকটাকে। এই দেখো বস, এই চিহ্নটা দেখে মনে হচ্ছে খুব কাছ থেকে গুলি করা হয়েছে। শাহরুখে, তুমি কি বলতে পারবে এই মাথার খুলিটা কত সময় ধরে সমুদ্রের তলায় ছিল? বস, এই যে শ্যাওলাটা আমরা কাঠের উপর থেকে পেয়েছি, এইরকমই শ্যাওলা এই খুলিটার চোখের চারপাশে এবং আশেপাশেও রয়েছে। এই শ্যাওলাটা আমাদের বলছে যে এই কাঠটা আর খলিটা অনেক বছর ধরে সমুদ্রের তলায় ডুবেছিল। তাহলে চালুকে স্যার, এটাও আমরা জানতে পেরে যাবো যে এই খুলিটা সমুদ্রের কোন অংশে ছিল, আর তার সাথে সাথে আমরা এটা কনফার্ম হয়ে যাবো যে এটা কতদিন ধরে পড়েছিল। হ্যাঁ, সেটাই জানা যাবে। স্যারকে একটা কাজ করো, এই খুলিটা থেকে যত ব্যাকটেরিয়া পাওয়া যাবে সেগুলো খুব ভালো করে অ্যানালাইসিস করো, তাতে করে ওর বয়সটা জানা যাবে, আর তারপরে এই খুলিটার রিকনস্ট্রাকশন করবো। স্যার, সরি ডক্টর চালুকে, একটু দেরি হয়ে গেল। ও ওয়েলকাম। এনিওয়ে, কোনো ব্যাপার নয় বস। এইটা হচ্ছে সমুদ্র থেকে পাওয়া কাঠটা, যেটা সম্পর্কে আমি বলেছিলাম। প্লিজ চেক ইট।
স্যার, কাঠের মধ্যে থেকে তেল বেরোচ্ছে দেখছি। এর মানে হলো এই যে এই কাঠগুলো সমুদ্রের ওই অংশে ছিল যেখানে প্রচুর পরিমাণে তেল ছড়িয়েছিল, আর সেখান থেকে কিছু পরিমাণ তেল এর মধ্যে ঢুকে গেছে। স্যার জলে এত তেল যে কাঠ টেনে নিয়েছে কি করে? আসলে কি জানো তো ময়ূক, কোনো তেলে ভর্তি জাহাজ যদি সমুদ্রে ডুবে যায় তাহলে ওই জায়গাটায় সমুদ্রে তেলেই ভরে যায়। অত এমনটাই হয়েছিল। এবার আমি এই কাঠটা জ্বালাবো। সেটা কেন? আসলে এই কাঠটা জ্বালানোর পর যে বিভিন্ন রকমের ধোঁয়া বেরোবে তার থেকেই আমরা সমুদ্রের বিভিন্ন অংশের রসায়ন সম্বন্ধে প্রকৃত তথ্য জানতে পারবো। এখন আমরা এই সমস্ত রসায়নের ফটোগ্রাফ ল্যাবে পাঠাবো, আর ল্যাব আমাদের জানাবে যে এই সমস্ত কাঠগুলো কোথা থেকে ভেসে এখানে এসছে। আর যদি এর মধ্যে কোনো রসায়ন যদি খুলির মধ্যে পাওয়া যায় তাহলে আমরা এটাও জানতে পারবো যে ক্রাইমটা কোথায় হয়েছে। স্যার, এই মাথার খুলিতে পাওয়া ব্যাকটেরিয়া আর অ্যালগির বয়স খুব কম করেও 7-8 বছরের হবে। 7-8 বছর ধরে সমুদ্রের তলায়? তার মানে হলো এই খুলিটা যে লোকটা, তার মৃত্যু নিশ্চয়ই 7-8 বছর আগে হয়েছে। 7-8 বছর আগে। রিপোর্ট থেকে আমরা জানতে পারতাম ওই খুলিটা কোথায় ছিল, কোথা থেকে ভেসে এসেছে। কেউ তো একজন আছে যে একেবারেই চায় না যে সিআইডি এই কেসটার সমাধান খুঁজে বের করুক। কারো চাওয়া বা না চাওয়াতে সিআইডি থেমে যায় না। কি জানা গিয়েছিল ডক্টর এই রিপোর্ট থেকে, যার জন্য আপনাকে ড্রাগ দিল, ডক্টর সারিকাকে খুনের চেষ্টা আর ডক্টর জগন্নাথকে একেবারে খুন করলো? এই রিপোর্ট অনুযায়ী এই খুলিটা 35 থেকে 40 বছরের লোকের। আর ওই কাঠটার আলাদা আলাদা অংশের ফটোগ্রাফ যে আমরা ল্যাবে পাঠিয়েছিলাম, ওই আলাদা আলাদা অংশের কেমিক্যাল কম্পোজিশন আরব সাগরের জলের মধ্যে পাওয়া যায়। কিন্তু ওই অংশগুলোর কেমিক্যাল কম্পোজিশনস সবচেয়ে বেশি সাউলিন সমুদ্রতলের জল থেকে পাওয়া যায়। তার মানে দাঁড়াচ্ছে সাউলিন সমুদ্রের তলায় থেকে উঠে এই মরার খুলিটা জলে ভাসা কাঠের টুকরোর সঙ্গে জড়িয়ে আরব সাগরে পৌঁছেছিল। একদম ঠিক। শালুকে বলেছে ওই খুলির ভেতরের অংশে কিছু ব্যাকটেরিয়া পাওয়া যায়। অদ্ভুত কিছু কাজ করে যে ব্যাকটেরিয়া, ফার্মেন্টেশন করার যে ব্যাকটেরিয়া। আর তারপরে মেরিন এক্সপার্ট ডক্টর জগন্নাথের রিপোর্টে এটাও বলা হয়েছে ওই খুলিটার উপরে ফেরাস অক্সাইড পাওয়া গেছে। ফেরাস অক্সাইড, লোহার জং। কিন্তু স্যার সমুদ্রের নিচে একটা খুলির মধ্যে লোহার জং কি করে আসতে পারে? সেটাই তো। এই খুলিটা 8-9 বছর ধরে জলের তলায় ছিল, আর বয়ে চলা একটা ডালের সঙ্গে গিয়ে আটকে গেছিল। এর মধ্যে থেকে তেলও পেয়েছি আমরা। হতে পারে এই খুলিটা কোনো ডুবন্ত জাহাজের তলায় চাপা পড়ে গিয়েছিল। ডুবন্ত জাহাজ খোঁজ নিতে হবে। গত 7-8 বছর আগে সমুদ্রের ওই অংশে কোনো জাহাজ ডুবেছিল কিনা। স্যার, এটাই 1955-এ সলি ব্যাকপটলের আরব সাগরে ডুবে যাওয়া জাহাজটি, যার নাম ছিল মুনবোট 15Y। এই শিপ মুম্বাই হওয়ার এক বিশাল প্রদর্শনীর জন্য কিছু দামি আসবাবপত্র, ঐতিহ্যবাহী জিনিস, পুরনো পাণ্ডুলিপি, স্ক্রোলস এসব নিয়ে আসছিল। আর কিছু টেকনিক্যাল রিজনও ছিল তার সাথে। 2005 প্রায় 50 বছর পরে আমাদের সেন্টার এই শিপের ব্যাপারে খোঁজ খবর নেবার প্ল্যান করে। তারপরে কি হলো? জাজমেন্ট সাকসেস হয়েছে? না স্যার, কারণ ওই অনুসন্ধানকারী দলের 4 জনের মধ্যে আমি ছাড়া আর কেউ ফিরেই আসেনি। কি? ফিরে আসেনি? ফিরে আসেনি মানে? মানে এটাই যে 3 জন ট্যালেন্টেড আর্কিওলজিস্ট, মহুল, অন্তরা আর রণবীর স্যার, ওদের মধ্যে কেউই জল থেকে আর উপরে উঠে আসেনি। তাহলে তারপর ওদের কি হলো? আমরা ওদেরকে খোঁজবার অনেক চেষ্টা করেছি, কিন্তু এই 3 জনের ব্যাপারে কিচ্ছু জানা যায়নি। শুধু আমি ফিরে আসতে পেরেছি, হয়তো এই জন্যই, কারণ আমি ওদের সাথে জলের গভীরে যাইনি। তাহলে সেই সময় আপনি কোথায় ছিলেন? আমি জলের ওপরে বোটের মধ্যেই ছিলাম। এক মিনিট। আচ্ছা, আপনার পরিচয় কি? স্যার, আমি ডক্টর শিখা। আমি ওই টিমের সবথেকে জুনিয়র মেম্বার ছিলাম।
অনেক দেরি পর্যন্ত যখন ওরা জল থেকে উঠছিল না, আমি সেন্টারকে ইনফর্ম করি। এখান থেকে একটা রিসার্চ টিম ওখানে যায় আর শিপে যা যা জিনিসপত্র ছিল ওরা বের করে নেয়। অনেকদিন ধরে ওদের খোঁজ খবর চালানো হয়, কিন্তু কিছুই পাওয়া যায়নি শেষমেশ। ঠিক আছে ডক্টর নয়না, ওই জাহাজে যে কটা জিনিস আপনার কাছে আছে, যে কোনো জিনিস, ওই সবগুলো আমরা আমাদের বিউরোতে নিয়ে যেতে চাই জাজমেন্ট করার জন্য। ওকে স্যার, এক সেকেন্ড। হ্যালো জোজো, অফিসে আসো তাড়াতাড়ি। জোজোকে? স্যার ইনভেন্টরির ইনচার্জ। যা জিনিসপত্র আমাদের এখানে আসে সব রেকর্ড ওর কাছেই থাকে। ম্যাডাম ডেকেছিলেন আপনি? হ্যাঁ, ওনারা সিআইডি থেকে এসছেন আর ওনাদের মুনমোট 15Y এর যা জিনিসপত্র আছে সব ওনাদের দিয়ে দিন। ঠিক আছে স্যার, আমি আপনার অফিসে পাঠিয়ে দেব। একটু সময় লাগবে, কিছু ডিটেলস আর ওই গেট পাস বানানোর জন্য। ঠিক আছে, কোনো ব্যাপার না। জোজো এই জিনিসগুলো পাঠিয়েছে মেরিনার রিসার্চ সেন্টার থেকে। আর তুমি এই সব জিনিসগুলোকে লিস্টের সাথে ম্যাচ করে দেখে নিও। হ্যাঁ স্যার। আর রণবীর, অন্তরা আর মহুল ওই জিনিসগুলোর ফটো পাঠিয়েছে ইমেলে, আর ওগুলো রেকর্ডসও। ময়ূখ ওগুলোই চেক করছে। গুড। একটা কাজ করো ফেডরিক, তোমার এই লিস্টটা চেক করার পরে এখানে যত জিনিস আছে ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দাও। ইয়েস স্যার। হ্যাঁ ডক্টর সারিকা। ওকে, গ্রেট, থ্যাঙ্কস। স্যার, ওই খুলিটা রিকনস্ট্রাকশন হয়ে গেছে। ডক্টর সারিকা মেল পাঠিয়েছেন ফেস ইমপ্রেশনের। গুড। ময়ূক স্যার, দেখো তো ওটা, কেসটা চেক করে দেখো। স্যার, এটাই হচ্ছে মানুষটার মুখ। ময়ূক, রণবীর, মহুল আর অন্তরা, এদের তিনজনের ফটো দেখাও। স্যার, এই যে স্যার, এই যে। স্যার, খুলি দিয়ে যে মুখটা বানানো হয়েছে সেটা মেরিন থেকে উধাও হওয়া কোনো লোকের মুখের সাথে মিলছে না। হ্যাঁ সচিন, মিলছে না ঠিকই, তবুও এই খুলিটা থেকে যে ফেসটা বানিয়েছে না, সেটা ময়ূক আমাদের রেকর্ডসের সঙ্গে ম্যাচ করে দেখো। স্যার, ইনি তো নামকরা জাদুকর সম্রাট, যিনি 2 বছর আগে নিখোঁজ হয়ে গিয়েছিলেন। কি? সম্রাট স্যার আর বেঁচে নেই? আর আমরা এটাও জানি যে আপনাদের সম্রাট স্যারের মৃত্যু 2005 সালে হয়েছিল। 2005-এর জুন থেকেই তো নিখোঁজ। 2005-এ আপনারা ছিলেন সম্রাটের সঙ্গে? আমরা তখনই জয়েন করেছিলাম আর আমরা ওনার অ্যাসিস্ট্যান্ট ছিলাম। ওকে, তো উনি নিখোঁজ হওয়ার আগে কোনো কিছু বিশেষ ঘটনা আপনাদের কি মনে আছে? হ্যাঁ স্যার, সেই সময় উনি তালা শেকল বানাচ্ছিলেন, যেটা আমাদের ম্যাজিকের সময় কোনো কাজে লাগতো না। আমি আপনাকে ওই ফাইলটা দেখাচ্ছি, তাই শোন, ওই তালা সংক্রান্ত ফাইলটা নিয়ে আয় তো। তালার শিকল বানাচ্ছিলেন? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমি ওনার সাথে কথাও বলেছিলাম যে এটা কি আছে। বলছিলেন কি কোনো গুপ্তধনের চাবি, যার সাহায্যে উনি তাড়াতাড়ি ধনী হয়ে যাবেন আর ওনার সব ধার শোধ হয়ে যাবে। স্যার, এই যে দেখুন ফাইলটা। স্যার, এটা তালার মতন দেখতে লাগে না, কিন্তু এটা তালাই আছে। স্যার, 4 জুন উনি এই বানানো শেকলা তালাটা নিয়ে চলে গেছিলেন আর বলেছিলেন এর থেকে উনি অনেক টাকা কামাতে পারবেন। কিন্তু স্যার, তারপর থেকে উনি কোনোদিনও ফেরতই আসেননি। তোমরা খোঁজ নেওয়ার চেষ্টা করনি? স্যার, করেছিলাম। আসলে উনি তো ফোন ব্যবহার করতেন না, আর কোনো আত্মীয় স্বজনও ছিল না ওনার। আমরা থানাতেও রিপোর্ট করেছিলাম, কিন্তু কোনো খোঁজ পাওয়া যায়নি স্যার। ঠিক আছে, নেক্সট।
হতে পারে। এটাকে স্ক্যান করে দেখি। মাই গড, এটা কি ব্যাপার? হ্যাঁ ডক্টর সালুখে, কি হয়েছে? হঠাৎ এমন আর্জেন্ট কল? দয়া জাহাজ থেকে পাওয়া এই সমস্ত জিনিসগুলোকে আলাদা আলাদা কার্বোরেটিং করে নিয়েছে। এই সমস্ত জিনিসগুলো 1600 শতাব্দীর, শুধু একটা জিনিস ছাড়া। এ কি কথা বলছেন আপনি? মুন বোটে পাওয়া সমস্ত জিনিসের মধ্যে একটা জিনিস 1600 শতাব্দীর নয়? না স্যার, তার মানে ওই জিনিসটা মুন বোটের একেবারেই নয়? একদম হতেই পারে না। আর ওটা কোনো ঐতিহ্যবাহী জিনিস নয়, সেটা হচ্ছে একটা ছোট্ট মতো হাতিয়ার। এইটা, এই ছুরি, যেটা 2002 অথবা 2003-এ তৈরি। ডক্টর 1955-তে এই জাহাজটা ডুবেছিল, আর ওতে যদি এত কম সময়ের পুরনো অস্ত্র পাওয়া যায় তাহলে তার মানে দাঁড়ায় যে সমুদ্রের ভেতরে পড়ে থাকা এই মুন বোটে কিছু না কিছু তো ঘটেছিল যখন অন্তরা, রণবীর আর মহুল উধাও হয়েছিল 2005 সালে। আর স্যার, সম্রাটের ওখানে হওয়াটা কাকতালীয় হতে পারে না। স্যার, তার মানে হলো সম্রাটের কোনো না কোনো সম্পর্ক তো নিশ্চয়ই আছে সেই ঘটনার সঙ্গে, যাতে মহুল আর অন্তরার প্রাণ গিয়েছিল সমুদ্রের গভীরে। সমুদ্রের সেই গভীর অংশে আমাদের যেতে হবে যেখানে ওই মুন বোটের বাকি অংশ পড়ে আছে।
এই যে দুটো কঙ্কাল তোমরা পরে পেয়েছো না, এর মধ্যে এই কঙ্কালটা মহুলের আর এইটা অন্তরার, আর এইটা যে খুলিটা সবচেয়ে আগে পাওয়া গেছিল সেই কঙ্কালটা সম্রাটের। তো তাহলে রণবীরের লাশটা কোথায় গেল? যখন মহুল, অন্তরা আর রণবীর জলে থেকে ফিরে আসেনি, তো রণবীর গেল কোথায়? ওর লাশটাও তো পেলাম না আমরা। স্যার এই সমস্ত কিছুর পেছনে রণবীর নেই তো? হতেও পারে কেভিন। কিন্তু স্যার সম্রাটের এই তিনজনের সাথে কি সম্পর্ক? সেটাই তো খোঁজ করতে হবে পুরবী, যে কার কথায় সম্রাট ওখানে গিয়েছিল। কেননা ওর তৈরি করা লক মুন বোটের কম্পার্টমেন্টে লাগানো ছিল, যেটা 2005-এ তৈরি হয়েছিল, আর তারপর থেকেই ও উধাও হয়ে গেছে। স্যার তাহলে তো শিখাকে আবার জিজ্ঞাসাবাদ করতে হবে। ও একাই ফিরে এসেছিল, তাও জীবিত। সবার প্রথমে আমাদের মুন বোটের প্রজেক্টের ভিডিও দরকার, আর সেটাও মেরিন সেন্টারকে কিচ্ছু না জানিয়ে। না হলে ওই ভিডিওটা নিয়ে কারচুপিও হতে পারে। আর এই টেপটা আজ রাতেই দরকার। চুরি করার সময় আমাদের আবার কেউ ধরে না ফেলে। রেডি স্যার, কিচ্ছু হবে না, টেনশন নেবেন না। সিআইডির ব্যাচ আছে না, আমরা ওকে সিআইডির ব্যাচ দেখাবো আর বলবো চোর পুলিশ খেলতে এসেছি। আগে ভেতরে তো চলো। স্যার স্যার স্যার, ভেতরের আর্কাইভের রুম থেকে কিছু একটা আওয়াজ আসছে। আপনারা যান, আমি আসছি। এই পঙ্কজ, এই শোন, মরতে হলে একসাথে মরবো, চল। স্যার ওই দেখুন, ওখানে কেউ একটা আছে। লাইট অফ, বন্ধ কর লাইট। আমাদের আগেই কোনো চোর চলে এসেছে টিপ চুরি করতে। এসিপি স্যার তো আমাদের এই কথা বলেননি যে উনি অন্য কাউকেও টিপ চুরি করতে পাঠিয়েছেন। হাত ওপরে। কে তুমি? মুখোশটা খোলো। আমি ডক্টর শিখা, আমি ওই টিমের সব থেকে জুনিয়র মেম্বার ছিলাম। শিখা তুমি? তোমরা সবাই কারা? সিআইডি? দেখো দেখো দেখো, আমি কিন্তু মেয়েদেরকে হাত তুলতে চাই না। হ্যাঁ, দেখো, নারী শক্তিকে আমি সম্মান করি, কিন্তু কথা শোনো, আর পালাবার চেষ্টা করো না। হ্যাঁ, তা নাহলে কি? দাঁড়াও। শিখা? শিখা তুমি? এত রাতে তুমি এখানে কি করছো? স্যার আমি কিছু করিনি, আমাকে যেতে দিন স্যার। স্যার মিথ্যে বলছে, এ টেপস চুরি করতে এসেছিল। টেপস?
কিরকম টেপস চুরি করেছো তুমি? স্যার আমি নির্দোষ। আমি শুধু এটাই চাইনি যে ওই মন বোটের টেপস অন্য কেউ পেয়ে যাক। কি আছে ওই টেপসে? কি আছে তাড়াতাড়ি বলো। স্যার ওই টেপে স্যার আমি আমার কাজ করছিলাম, হঠাৎই আমি দেখতে পাই সামনের দিক থেকে একটা বোট আসছে আর তাতে কিছু লোক রয়েছে। স্যার কিছুক্ষণ পরে ওই বোটে যে লোকগুলো ছিল তাদের মধ্যে একজন জলে ঝাঁপ দেয় আর তারপর কিছুক্ষণ পরেই আবার বোটে ফিরে আসে। আর স্যার যেই ওই লোকটা বোটে ফিরে আসে একটা লোক ওনার দিকে গুলি করে, ওই লোকটা মারা যায়। আর তারপর স্যার কিছুক্ষণ পরে বাকি দুজনও জলে ঝাঁপ দেয়। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। আমার মনে হয়েছিল যে ওই খুনি হয়তো আমাকেও দেখে ফেলেছে আর আমাকে ও মেরে ফেলবে। আমার বোটেও একটা ক্যামেরা ছিল যাতে সবকিছু রেকর্ড হচ্ছিল। আমি তো শুধু ওই রেকর্ডের টেপসই নিতে এসেছিলাম। তার মানে স্যার ও সম্রাটকে খুন হতে দেখেছিল, কারণ ওর মাথাতেই গুলি লেগেছিল। তুমি এই টেপসটা তো আগেও চুরি করতে পারতে, তাহলে আজকে কেন চুরি করার কথা ভাবলে? সেই সময় সবার মনে হয়েছিল যে ওটা একটা অ্যাক্সিডেন্ট। সেই মুহূর্তে ওই টেপটা কে দেখতো? আমি তো জানতাম না যে এত বছর পরে সিআইডি ওই পুরনো কেসটা নিয়ে আবার তদন্ত শুরু করবে। অনেক বড় ভুল করেছো তুমি শিখা। নিজের দোষটাকে গোপন করে, নিজের দোষটা গোপন করাও একটা অপরাধ, বুঝেছো? এবার তো তোমাকে জেলে যেতেই হবে যতক্ষণ না আইন তোমার উপযুক্ত শাস্তির ব্যবস্থা করছে। এক মিনিট পজ করো। সচিন, যে জিনিসগুলো মেরিন সেন্টার থেকে আমাদের কাছে এসেছে, ওই ডুবে যাওয়া জাহাজে যেগুলো ছিল ওগুলোতে এটা এই মেটাল বক্সটা ছিল না, সিন্দুকটা। হ্যাঁ স্যার, এই বক্সটা না তো লিফটে ছিল না তো মেরিন রিসার্চ সেন্টার থেকে এসেছে। স্যার এটা আবার নয় তো যে এই মেরিন সেন্টারের লোকরা এই বক্সটা লুকোচ্ছে আমাদের থেকে? এটাও হতে পারে সচিন যে এই বক্সটা মেরিন রিসার্চ সেন্টার পর্যন্ত পৌঁছয়নি। স্যার তাহলে এই বক্সটা গেল কোথায় আর এর ভেতর কি ছিল? পুরবি হতে পারে যে কোনো দামি জিনিস রয়েছে এর মধ্যে। আর এই সমস্ত জিনিস 1955 সালে মহারাষ্ট্রে একটা মিউজিয়ামে আসার কথা ছিল। মিউজিয়ামে? তাহলে ওই খুনগুলো এই সিন্দুকের কারণে হয়নি তো? খোঁজ নিতে হবে ওই মিউজিয়াম থেকে কি ছিল এই সিন্দুকে। আমার 1955 কার্বোশিটের ফাইলটা চাই। স্যার কত ধুলো দেখুন। এখানে মনে হচ্ছে সাফ সাফাই করা একদম বারণ। হাঁচি মারার কম্পিটিশনের সমস্ত ব্যবস্থাই দেখছি এখানে একেবারে পরিপূর্ণ। স্যার এই যে এটা সেই ফাইল কার্বোশিপের। এই দেখুন। এক মিনিট। এই দেখো, মেটাল চেস্ট, সিন্দুক, মুঘলদের গয়নায় ভর্তি সিন্দুক 1955 লিস্টে আছে, কিন্তু মেরিন রিসার্চ সেন্টারের ইনভেন্টরে নেই। সিন্দুক কেউ পাওয়ার জন্য ভেতর থেকেই উধাও করে দিয়েছে। স্যার এই কাজটা কে করতে পারে? শ্রেয়া, এই কাজটা তো সেই করেছে যে মারা যায়নি। স্যার জলের মধ্যে তো সম্রাট, অন্তরা, মহুল আর রণবীর গেছিল।
আর স্যার এদের মধ্যে 3 জনের কঙ্কাল তো পেয়ে গেছি আমরা। স্যার হতে পারে যে রণবীরও মারা গেছে আর ওর লাশ মাছেরা খেয়ে ফেলেছে, অথবা জলের তোড়ে ওর শরীর কোথাও ভেসে চলে গেছে। পঙ্কজ, মেনে নিলাম যে এটাই হয়েছে। তাহলে সিন্দুকটা কি? তাহলে ওই গয়নায় ভরা সিন্দুকটা উধাও হয়ে গেল? হ্যাঁ, একটু ভেবে দেখো, সম্রাট, মহুল, অন্তরা, এই 3 জনেই ওই জাহাজে বন্দী ছিল। ওদের কঙ্কাল তো আমরা পেয়ে গেছি, কিন্তু রণবীরের আমরা কিচ্ছু পাইনি। কোনো বিন্দুমাত্র চিহ্নও পাইনি আমরা রণবীরের। তার মানে হলো কিছু না কিছু করে রণবীর ওখান থেকে উধাও হয়ে গেছে ওই সিন্দুকটা নিয়ে। এই সব কাজ ওই রণবীরেরই। কিন্তু স্যার, এতদিন তো আমরা ভাবছিলাম যে রণবীর মারা গেছে। এখন যদি ও বেঁচেও থাকে তাহলে আমরা ওকে পাবো কিভাবে? আর একটা ব্যাপার স্যার, রণবীর ওই সোনাগুলোকে এমনি এমনি বিক্রি করার চেষ্টা করবে না, নইলে এতক্ষণে ধরা পড়ে যেত। একদম ঠিক। তাহলে ব্যাস, খবর নিতে হবে। ঠিক ওই বছরের ঘটনাকে কেন্দ্র করে কতজন জহুরি ছিল যারা কিনা সোনা রূপা গলানোর অবৈধ ব্যবসা করত। এই রণবীর নিশ্চয়ই ওদের মধ্যে কারোর কাছে গিয়েছিল। এই দোকানটাই হবে। কোথায় বলুন তো, কোন দোকানটা? হ্যাঁ স্যার, আমরা চেষ্টা করছি স্যার, এখনো পর্যন্ত কিছু পাইনি স্যার। কিছু জানতে পারলেন স্যার? আমরা এখানে চেষ্টা করছি স্যার, যদি কিছু জানতে পারি তাহলে আপনাকে জানাচ্ছি স্যার। আসুন আসুন ম্যাডাম, আসুন। উনি আসার আগেই আসুন। এটাকে তো আমি এই বন্ধ করে দিলাম, এই ভুল হয়ে গেছে। আসুন আসুন, বলুন কি দরকার? উনি দেখছি তো খুব সাংঘাতিক জায়গা। গাড়ি থেকে নামতেই দেখলাম একজন পেছনে পড়ে গেল। বুঝতে পারলেন না? আমি বোঝাচ্ছি। খুব কষ্ট করে এখানে আসতে হলো। এই পেছনে একটা চোর আমাদেরকে ফলো করছিল। নিচে আছে, এক্ষুনি দেখাচ্ছি, ওই দিকে আসুন, এদিকে আসুন। ওই দেখুন, ফোনে কথা বলছে। মনে হচ্ছে নিজের স্যাঙারদের এখানে ডেকে পাঠাচ্ছে। ভাবলে আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি পুলিশকে জানাচ্ছি। পুলিশ? আরে না, আরে দাদা দাদা দাদা, এরকম কাঁচা কাজ করবেন না। আরে পুলিশে ফোন করবেন না, লোকজন বসে আছে। আমাদের যা মাল আছে না, এইটা একটু অন্য ধরনের। অন্য ধরনের? বলবো না, দেখাবো। আসুন আসুন আসুন, আপনি আসুন। কেমন লাগলো? হ্যাঁ, একদম ঠিক জায়গায় এসছেন ভাই। কোথা থেকে হাতালেন? বাজে কথা বলছেন আপনি। আপনি মাল দেখুন, আপনি ফল খান, গাছ থেকে কি হবে? তো বিক্রি করবেন? উনি বলছেন যে উনি বেচতে চান না। তাহলে কিনবেন? কিনতেও চান না। তাহলে ওই গয়নার বদলে গয়না নেবেন তো? তাহলে আপনারা কেন এসছেন এই বাজারে? এদিকে আসুন, একটু আসুন। কাম, দেখুন, আমরা চাই যে আপনি এই জিনিসগুলোকে গালিয়ে দিন। যখন বাজারে ডিমান্ড বাড়বে, দাম বাড়বে, আমরা ধীরে ধীরে আস্তে আস্তে মালগুলো বেচে দিয়ে টাকা কামাবো। আপনার কাজ হয়ে যাবে, কিন্তু আপনার কাজের জন্য ডবল রেট লাগবে। আরে দাদা, ডবল রেট কেন? কোনো অসুবিধা নেই, এই কাজটা আগে করেছেন তো? আরে কি বলছেন আপনি? অনেকবার করেছি, আর যেটা আপনি নিয়ে এসেছেন কোনো ব্যাপারই না। 2005 সালে তো আমি মুঘল আমলে তৈরি অমূল্য গয়নাগাটি আর দামি রত্নও গলিয়ে দিয়েছিলাম। আর এমন ভাবে করেছিলাম কাক পক্ষীও টের পায়নি। পুরো 4 দিন ধরে চলেছিল এই কাজটা। আসুন আমার সাথে, ভেতরে আসুন। আরে চুন্নু, এই ভদ্রলোকদের কিছু মাল আছে, কাল আসবেন এনারা। কত মাল আছে সাহেব?
জোজো তুমি আরে আপনি কোথাও যাচ্ছেন নাকি? আমরা তো সকালে জল খাবার থেকে রাতের খাবার খেয়ে যাওয়ার প্ল্যানে ছিলাম। কি ব্যাপার, এরকম অবাক হয়ে কি দেখছেন? নাকি আপনি এই সিআইডি অফিসারদের চিনতে পারলেন না? নয়না দেবী, ক্ষমা করবেন, আপনার বন্ধু জোজো আমাদের সঙ্গে আসেননি, কিন্তু উনি আমাদের আপনার এখানকার ঠিকানা দিলেন। জোজো? কিন্তু কেন? কারণ সমুদ্র থেকে নিয়ে আসা দামি জিনিসগুলো মারিন সেন্টার থেকে চুরি করে বাজারে বিক্রি করে ও, আপনার সঙ্গে মিলে। আমার সাথে কি মজা করছেন আপনারা? দেখুন ম্যাডাম, আপনার সমস্ত রহস্য ফাঁস হয়ে গেছে, কাজে ভালো এটাই হবে যে আপনি সবটা আমাদের বলে দিন। আমি সমুদ্র থেকে পাওয়া মুঘল আমলের গয়নাগাটি নিয়েছি। আর কে কে জড়িত তোমার সঙ্গে এই কাজে? কেউ না স্যার। মিথ্যে কথা বলবে না। 2005-এ তুমি মেরিন সেন্টারে ছিলেই না, তাহলে মোগলের গয়নাগুলো তোমার কাছে এলো কি করে? আমি কিছু লোকদের সেট করেছিলাম, ওই সময় আমি জুনিয়র উইংয়ে ছিলাম। দারুণ ব্যাপার। আপনি সমুদ্রে যাননি, সম্রাটকে আপনি মার্ডার করেননি, তাহলে ইনি কে যে আপনাকে হেল্প করছে? স্যার, আমার সাথে কিছু সঙ্গী ছিল। সেই সঙ্গীদের নাম তো নিশ্চয়ই আছে। কে ভেতরে? স্যার, ভেতরে তো কেউ নেই স্যার। স্যার, আমি একা আছি স্যার। কাকে দেখছেন স্যার? কে ভেতরে? বাইরে এসো, চুপচাপ বেরিয়ে এসো। ও, রণবীর। রণবীর? কে রণবীর? 3-3টে খুন করে এত বছর লুকিয়েছিলেন। স্যার, আমি নয়নার স্বামী সিদ্ধার্থ। নাম বদলাতে পারো কিন্তু তোমার মুখ নয়। হ্যাঁ স্যার, আমি রণবীর। 2005-এ আমি আমার টিমকে নিয়ে সমুদ্রে ওই জায়গাটায় গেছিলাম। ওই সিন্দুকটার ব্যাপারে শুধুমাত্র আমি জানতাম, আর কেউ না। তাই আমি সম্রাটকে সাথে নিয়ে একটা প্ল্যান বানাই। সম্রাট মহুল আর অন্তরাকে শেষ করে দিয়েছিল, আর ওদের লাশ বোটে লুকিয়ে রেখেছিল। তারপরে সম্রাটকে আমাদের দুই লোক গুলি করে মেরে ফেলে। তারপর স্যার আমি ওই সিন্দুকটাকে তুলে জল থেকে বাইরে নিয়ে আসি। সত্যিটা সবার সামনে আসতে দেরি হতে পারে, কিন্তু সত্যিটা কখনো লুকোনো যায় না। সম্রাটকে ওর কর্মের ফল তুমি দিয়েছিলে, কিন্তু তোমাকে শাস্তি দেওয়ার জন্য সম্রাটের খুলি বাইরে বেরিয়ে আসে। তোমাদের অপরাধের শাস্তি আইন অবশ্যই তোমাদের দেবে, হয়তো সেটা ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.